5.5 মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে, নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। এবং সবচেয়ে দুঃখজনক যে যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে, গর্ব করে, আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন। তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে? তাদের পরিচালনার অফিসে কেন লাল ফিতার দৌরত্ব, যেটা শহীদ বলেছেন যে কাগজ হারিয়ে যায়। এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রাটা বোধহয় সর্বোচ্চ 5 লাখ টাকা। এখন এই জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে 18ই জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দলসমূহের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি, সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল। এই প্রেস ক্লাবে, এই সেগুনবাগিচা, এই মৎস্য ভবন, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা নিতে সাহস করে নাই। এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন। অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই, রাজাকার বলে গালি দিয়েছে, দেশদ্রোহী বলে গালি দিয়েছে, সরকার বিরোধী বলে তিরস্কার করেছে। এটা শুধুমাত্র মফস্বল কিংবা ঢাকার 2-1টি ক্লিনিক নয়, মোটামুটি প্রায় সমস্ত হসপিটালগুলোতে এই যে আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিব এবং এই আওয়ামীপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই। তারা যদি যথা সময়ে চিকিৎসা পেত তাহলে তারা সুস্থ হতে পারত, কিন্তু ওই চিকিৎসকরা গুরুত্ব দেয় নাই, কোনোভাবে ব্যান্ডেজ করে দিয়েছে ওরা মরুক। আপনারা দেখেছেন ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গণ অভ্যুত্থানের মালিক কে, কোন দলের কতজন মারা গিয়েছে, কোন দলের কি কন্ট্রিবিউশন, সেই প্রতিযোগিতা লেগেছে। যদি এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ এটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না, এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল। এই গণ আন্দোলনে গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের স্বজন। কাজেই তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা, বিএনপি হিসেবে চিহ্নিত করা, গণ অধিকার হিসেবে চিহ্নিত করা, এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে। বিএনপি ক্ষমতায় গেলে তাদের দল থেকে যারা শহীদ হয়েছে দেখবেন তাদের স্মরণ করবে, ক্ষতিপূরণ দেবে। জামাত তাদের লোকদের জন্য মিলাদ মাহফিল করবে। বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে। কিন্তু আমরা জানেন যে ছোট হলেও একটা রাজনৈতিক দল, আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আমরা শুরু করেছিলাম। 2018-তে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো, 24-এ হতো। এই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই 24-এর কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন। কাজে আমরা এখানে কোনো বিভাজন আমরা বলি নাই যে আমাদের দলের এতজন মারা গিয়েছে, যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম, আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল, এসেছে, তাদের মধ্যে 13 জন শহীদ হয়েছে, তারা আমাদের সংগঠনে। কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই, কারণ আমরা তো সবাইকে অন করি, শুধুমাত্র 13 জনকে নয়। তো এই যে একটা বিভাজন তৈরি হলো, এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের? এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয়ে আমাদের একজন দলের নেতা, সিনিয়র নেতা ফারুক এখনো পিজি হাসপাতালে ভর্তি। এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ মিনারের এই ছেলেগুলো, আমার মায়া লেগেছে। ওরা নাকি অসুস্থ, আমি জানি না আসলে প্রকৃত অর্থে অসুস্থ কিনা, কিন্তু এই যে ছুরি দিয়ে কপালে পোঁচ দিল, পা ভাঙলো, এখনো প্লাস্টার করে পিজি হাসপাতালে। এই ঘটনা তারা কিভাবে ঘটালো? দালালদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দালালদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমার কাছে মনে হচ্ছিল যে আহতদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, কারণ স্বাভাবিকভাবে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম শহীদ মিনার হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু এর একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত যে কেন তারা হামলা করলো এবং তাদেরকে কেউ উস্কে দিয়েছে কিনা। কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি, সরকার, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে। যেটা আমরা বারবার বলছিলাম এই বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এই গণ অভ্যুত্থানের সরকার অন্যান্য সময়ের তত্ত্বাবধায়ক সরকারের মতো 3 মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না। এই গণ অভ্যুত্থানের সরকার
রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার, কিন্তু দুঃখজনক 5 মাসে তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে। শতাধিক পণ্যে ভ্যাট এবং শুল্ক আরোপ করেছে নতুন করে, এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানেও 15% ভ্যাট বাড়িয়ে দিয়েছে। ট্রাকে যে ন্যায্য মূল্যের পণ্য বিক্রির ইনিশিয়েটিভ ছিল সেটি তুলে দিয়েছে। বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই। ম্যাজিক তো থাকতে হবে। আপনি ওই দায়িত্বে বসেছেন। ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যদি এই শহীদ এবং আহতদের প্রতি অবহেলা করা হয়, তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা না হয়, আবার আমরা সংকটে পড়ব। সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে। কাজী রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করা। আমরা বলেছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। আপনারা এইখানে যেটা বলেছেন, পরবর্তী কোন সরকার যেন রাজনৈতিকভাবে এই মামলাকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। এই জন্য বলছিলাম বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায়, কখনো ভিলেনকে হিরো বানায়। 75-এর মেজর ডালিম কর্নেল রশিদ সহ অনেকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরো ছিলেন। পরবর্তীতে কিন্তু 42-43 বছর পরেও অনেকে কিন্তু ফাঁসি কার্যকর করা হয়েছিল। ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান হেজিমনি কায়েম করে মুক্তিযুদ্ধের নামে এই জাতিকে বিভক্ত করে শাপলা চত্বরে আলেমন আমাদেরকে আপনার দিয়ে শাপলা চত্বর বনাম এইদিকে আরেকটা গণজাগরণ মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা স্পষ্ট বিভক্তি তৈরি করেছিল।